বাড়িভর্তি মেহমানের সামনে আমার বাবা আমার মায়ের গালে থাপ্পড় মেরেছে। একটু দূরে দাঁড়িয়েই আমার তিন ফুফু আর দাদি মুচকি মুচকি হাসছে। এদিকে আমার মা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবার থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মায়ের ঠোঁটের কোণা দিয়ে রক্ত বের হচ্ছে। ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আমার ছোট বোনটা আমার শার্টের কর্না ধরে আমার পিছনে লুকিয়ে আছে। বাবাকে যে সে বড্ড ভয় পায়। আসলে বাবার ভালোবাসাটা কি সেটা আমার ছোট বোনটা জানেই না। আমার মাকে থাপ্পড় মারার কারণ, এ বাড়িতে অবশ্য কারণ লাগে না আমার মায়ের গায়ে হাত তুলতে। আজকে আমার ফুফাতো বোন রুমা তার জন্মদিন উপলক্ষে মুরগির ঝাল তরকারি খেতে চেয়েছিল, যদিও আমার দাদি মাকে তা জানাতে ভুলে গিয়েছিলেন, যেটা সে এখন অস্বীকার করছে। অন্যদিকে আমার বোন মিহা বেশ কিছুদিন ধরে রোস্ট খাবার বাহানা করছিল, কিন্তু দাদি অনুমতি দেননি বিধায় মা রান্না করতে পারেননি। তার কথায় মিহা এমন কেউ না যে যার কথায় বাসায় রোস্ট রান্না করতে হবে, কিন্তু আজ যেহেতু সুযোগ ছিল তাই সে মিহার পছন্দের রোস্ট রেঁধেছিল। আর সেটা নিয়েই অনুষ্ঠানের মাঝেই দাদি আর ফুফিরা মিলে বাবার কান ভারী করলো। মা নাকি ইচ্ছে করে মুরগির জাল ফ্রাই না রেঁধে রোস্ট রেঁধেছে। মা নাকি ফুফুদের হিংসে করে আরো কত কি। বাসাভর্তি মেহমানের সামনেই আমার দাদি মাটিতে বসে কাঁদতে লাগলো, বিলাপ করে বলতে লাগলো যে আমার মা নাকি তার সেবা যত্ন করে না, ফুফুদের হিংসা করে, সারাদিন ঘরে বসে ফোন চালায় আরো কত কি। এদিকে মা নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে, কারণ মা জানে প্রতিবাদ করলে বাবা আবারও অমানুষের মতো পেটাবে তাকে। কিন্তু আজ আমি সহ্য করতে পারলাম না, সবার সামনে চিল্লিয়ে উঠলাম। তার বললাম, আর কত মিথ্যে বলবে দাদি? আজ সকাল থেকে আমার মা একা হাতে এতগুলো মানুষের রান্না করছে, পাশাপাশি ঘর দুয়ার পরিষ্কার করছে একা হাতে। তুমি আর তোমার মেয়েরা তো ঠিকই ঘরে বসে সিরিয়াল দেখছিলে। আমার মা যদি ঘরে বসে ফোনই চালাইতো তাহলে এতগুলো রান্না করলো কি? তোমার এই পুরো বাসা সাজালো কে দাদি? আমার কথা শুনে দাদি কোনো জবাব খুঁজে পেলেন না। বাধ্য হয়ে বাবার সামনে আবার নেকা কান্না শুরু করলো। বলতে লাগলো, দেখ বাপ, সামান্য একটু রান্না করেছে দেখে খোঁটা দিয়ে দিল। তোর বউ আমার নাতিটাকেও আমার বিরুদ্ধে উস্কাই দিচ্ছে। তুই এর বিচার কর, ছোট্ট মানুষ হয়ে কিভাবে আমার মুখে মুখে তর্ক করে। বাবা এবার আমার দিকে রাগী কণ্ঠে বলল, সাজ্জাদ, বড়দের মাঝখানে কথা বলতে শোনা, আমাকে রাগানোর ফল কিন্তু ভালো হবে না। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? মারবে আমাকে যেভাবে আমার মাকে মারো? তোমার মা আর বোনদের কথায় আর পারোই বা কি তুমি? তুমি ভালো সন্তান আর ভাই হলেও ভালো স্বামী আর ভালো বাবা হতে পারোনি বাবা। অভিমানের সুরে বললাম আমি। বাবার রাগে আমার গালে থাপ্পড় বসিয়ে দিলেন, চেঁচিয়ে বললেন, এতগুলো মানুষের সামনে নিজের বাবার সাথে বেয়াদবি করতে লজ্জা করে না তোর? আমার খাইয়ে আমাকে তেজ দেখাস? না করে না? যেমন তোমার করেনি লজ্জা এতগুলো মানুষের সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে? আর খাওয়ার খোঁটা দিচ্ছ? কি খাও তুমি? সব ভালো ভালো বাজার করে দিয়ে আসো ফুফুদের বাসায়। ফুফুরা সেসব ভালো ভালো রান্না করে তোমাকে আর দাদিকে ডেকে নিয়ে খাওয়ায়। কিন্তু এসব খাওয়ার সময় তুমি কি একবার ভেবেছো তোমার বাচ্চারা বাসায় কি দিয়ে খায়? কোনোদিন তোমার বোনদের বলেছো তোমার বউ বাচ্চার জন্যও যাতে একটু খাবার সাথে নিয়ে দেয়? বাসায় প্রতিদিন আমরা সবজি আর আলু ভর্তা দিয়ে ভাত খাই। দাদির তো সেজো ফুফুর বাসায় যে খেয়ে আসে, কেননা তুমি সেখানে হাত ভরে বাজার দাও। আর তুমি নিজে ব্যবসার জন্য দুপুরে রাতে হোটেল থেকে খেয়ে আসো। কিন্তু আমরা বাবা, আমাদের বাসায় কয়দিন তুমি মাছ গোস্ত বাজার করে দিয়েছো বলতে পারবে? আমার মা টুকটাক সেলাই করে যা পায় ওটা দিয়েই শাক সবজি কিনে। বাবা হওয়ার কি দায়িত্ব পালন করেছো তুমি বাবা? আমার কথা শুনে বাবা কোনো উত্তর দিতে পারলেন না, শুধু অবাক চোখে দাদি আর ফুফিদের দিকে তাকিয়ে থাকলেন। দাদি আর ফুফিরা তড়িঘড়ি করে কথা দমানোর জন্য বললেন, আচ্ছা এসব বাদ দে এখন, যা হওয়ার হয়ে গেছে। আজকে রোমার জন্মদিন,
এতগুলো মানুষের সামনে বাপ বেটার ঝগড়া ভালো দেখায় না। চল সবাই কেক কাটবো এখন। কিন্তু আমি আজ এত সহজে ওদের ছাড়বো না। আজকে আমার মায়ের উপর আমাদের প্রতি হওয়া অন্যায়ের শেষ আমি দেখেই ছাড়বো। চড়া চড়া মেজাজে দাদিকে বললাম, কিসের বাদ দেব? যখন তোমার ছেলে আমার মায়ের গায়ে হাত তুলছিল সেটা খুব ভালো দেখাচ্ছিল। কই, তখন তো থামাতে আসনি, এখন কেন থামাচ্ছ? তারপর বাবার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা বাবা, তুমি কি সত্যি আমাদের বাবা? না মানে, প্রতি বছর আমাদের বাসায় আমার ফুফুতো ভাই বোনদের জন্মদিন পালন করা হয়, কিন্তু কোনোদিন আমার আর আমার বোনের জন্মদিন কেন পালন করা হয় না? সাথে সাথে আমার বড় ফুপি খেকিয়ে উঠলেন, কিরে, তুই কি তোর ভাই বোনদের হিংসে করিস নাকি? তাচ্ছিল্য হেসে বললাম, হিংসে করি না, শুধু জানতে চাই আমার আর আমার বোনের জন্মদিন পালন করা কেন হয় না। বাবা, উত্তরটা দাও দয়া করে। করিম শেখ এখনো নিশ্চুপ। কি উত্তর দিবেন তিনি? আসলেই তো তার সন্তানদের একটি জন্মদিনও আজ পর্যন্ত পালন করা হয়নি। আমি আবার বললাম, প্রতি ঈদে তোমার বোন জামাইদের দামি দামি কাপড় দাও, তোমার ভাগিনা ভাগ্নিদের গায়েও থাকে মার্কেটের সবচেয়ে দামি কাপড়টা, কিন্তু আমার মাকে দেওয়া হয় ৩৫০ টাকার প্রিন্টের শাড়ি, আমাকে দেওয়া হয় রাস্তার পাশের ভ্যান থেকে কেনা ১০০ টাকার সস্তা শার্ট, আর আমার বোনকে দেওয়া হয় ৩০০ টাকার জামা। এই যে বাবা দেখো, আজ যে শার্টটা পরেছি, এটাও দিলওয়ার কাকার ভ্যান থেকে দাদি কিনে দিয়েছিল ঈদে, দাম ১০০ টাকা। কিন্তু তোমার ভাগিনা ভাগ্নিদের যে কাপড় দেওয়া হয় সেগুলোর দাম হয় ৩০০০ টাকার উপরে। বাবা, কেন এই বৈষম্য? উত্তর দাও, চুপ করে আছো কেন? এদিকে রোকেয়া বেগম নাতির কথা শুনে রীতিমতো ঘামছে। সে ঘটনা আবার ধামাচাপা দিতে নাটক শুরু করলেন। নাটক করে যে নীলুফার পায়ে পড়ে গেলেন, কাঁদতে কাঁদতে বললেন, এই নে তোর পায়ে ধরলাম, তবু আমারে এমন বদনাম করিস না। একটু না হয় আমার মেয়ের ঘরের নাতি নাতনিদের ভালো কাপড় দিছি, তাই বলে এত হিংসা তোগো পেটে? দাদির নাটক দেখে আমি আবার কিছু বলতে যাব তার আগেই বাবা আমার গালে আরেকটা থাপ্পড় দিলেন, চেঁচিয়ে বললেন, ঘরে যা বেদব। মায়ের দিকে তাকিয়ে বলল, এই শিক্ষা দিচ্ছিস আমার বাচ্চাগুলোকে? সবাইকে অবাক করে দিয়ে মা প্রথমবারের মতো তাচ্ছিল্যের হেসে বলল, আপনার বাচ্চারা আর ছোট নেই যে মুখ বুজে অন্যায় সহ্য করবে। আমার ছেলেটা সায়েন্স নিয়েছে এবার, কিন্তু ওকে একটাও টিউশনি দেননি, এটা নাকি টাকা নষ্ট। কিন্তু আপনার ভাগিনা ভাগনারা ঠিকই 4টা করে টিউশনিতে ঢুকছে, যার টাকা আপনি দেন। আমার ছেলে মেয়ে পড়ে সরকারি স্কুলে, কিন্তু আপনার বোনের বাচ্চাদের ভর্তি করিয়ে দিয়েছেন প্রাইভেট স্কুলে। আমার মেয়েটার নাচের শখ ছিল, কিন্তু আপনার মা আমার বাচ্চাকে নাচের ক্লাসে যেতে দেননি, এসব নাকি টাকা নষ্ট। কিন্তু তার মেয়ের ঘরের নাতি নাতনি ঠিকই নাচ গান শিখছে, তখন তার টাকা নষ্ট হয় না। আমার মেয়েটাকে আজ পর্যন্ত কোলে নিয়ে আদর করেননি, কিন্তু আপনার ভাগ্নিদের ঠিকই কোলে নিয়ে পুরো পাড়া ঘুরিয়ে আনেন। কেন? আমার মেয়েটা কি বাবার ভালোবাসার পাওয়ার অধিকার নেই? আসলে এত বছর মুখ বুজেছিলাম শুধু সন্তানগুলোর দিকে তাকিয়ে, যে তাদেরকে বাবা ছাড়া করতে চাইনি, কিন্তু আজ নিজের সন্তানের মুখে অভিযোগগুলো শুনে নিজের মেয়ের মুখে ভয় দেখে বুঝতে পারলাম ওরা আসলে বাবা ছাড়াই তারা সুখ থাকবে। বলেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘর ছেড়ে গেল নীলোফা। নীলোফা যেতেই সব যেন আবার স্বাভাবিক হয়ে গেল। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লো। রোকেয়া বানু আর তার 3 মেয়ে সবাইকে তাড়া দিতে লাগলো খাওয়ার জন্য। স্থির হতে পারলো না করিম শেখ। সে যে বসে থাকলো কর্নার চেয়ারে। একটু পর হাতে দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো নীলুফা, সাথে তার 2 বাচ্চা। স্ত্রীকে এভাবে রাতে ব্যাগ হাতে বেরিয়ে পড়তে দেখে অবাক হলেন করিম শেখ। এগিয়ে এসে নীলুফার হাত ধরে সে বলল, এই রাতে এসব কোনো নতুন নাটক শুরু করলে? নাটক না, বাচ্চাদের একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছে, কারণ এ বাড়িতে তা সম্ভব নয়, তাদের বাবা থেকেও না থাকার মতো। যা বলছো ভেবে বলছো তো? এবারের চৌকাঠ পার করলে আর ঢোকার অনুমতি পাবে না। এটাই তো চাই। 16 বছর সহ্য করেছি, তবে আর নয়, এবার মুক্তি চাই।
এ পর্যায়ে দাদি এসে বললেন, এসব কি বলছো বৌমা, ঘরে যাও। বাবা মা কি শিক্ষা দেয়নি তোমাকে, ছোট লোক মেয়ে? এরপর ফুফিরাও কি কি যেন বলছিল, কিন্তু মা সেসবে কান না দিয়ে আমাদের হাত ধরে বেরিয়ে পড়লো। রিকশায় বসে আলগোছে মায়ের মুখে তাকালাম, দেখলাম তার মুখে মুক্তির হাসি, আত্মবিশ্বাসের হাসি, আত্মসম্মানের হাসি। শোন আব্বা, এসব মায়ালোকের তেজ গায়ে মাখবি না। 2 দিন লাফাইবো, তারপর আবার এইখানেই ফেরত আইবো। তুই যদি এখন ওরে আনবার যাস, তখন কিন্তু ওর দেমাগ বাড়বো। আর ওর ভাইয়ের বউটাকেও আমি চিনি। দুনিয়ার বজ্জাত মায়া। তোর কি মনে হয় ওই মায়া, ওই সংসার নীলুফা আর নীলুফার বাচ্চাগো থাকবার দিব? কোনদিনও না। 2 দিনের মধ্যে ঝাঁটা দিয়ে পিটাইয়া বের করবো ওগো। তুই দেখে নিস বাপ, তুই খালি অপেক্ষা কর। নীলুফা তোর পায়ে ধরে মাপ চেয়ে এই বাড়িতে ঢুকবো। করিম শেখ তার মায়ের এসব কথা কানে না নিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, আম্মা, তোমার হাতে যে সংসার খরচের টাকা প্রতি মাসে দেই, এগুলো কি করো? আর মিহা সাজ্জাদের টিউশনের কথা বলে যে মাসে মাসে টাকা নেও, এগুলো কই যায়? তখন সবার সামনে চুপ ছিলাম, কারণ তুমি আমার আম্মা। তোমার অসম্মান হোক আমি চাইনি, কিন্তু এখন আমি এর উত্তর চাই। আমার বাচ্চারা কেন ঈদে 100 টাকার পোশাক পরতো? ওদের ঈদের খরচের টাকা তো আমি তোমার হাতে দিয়ে দিতাম। তুমি এত বড় অন্যায় কি করে করলাম মা? রোকেয়া বেগম আমতা আমতা করে নেকা কান্না ছেড়ে বলতে লাগলো, আমি কি আমার জন্য ওই টাকা খরচ করছি আব্বা? আমি তো তোর বোনদের সংসারে টাকা দিছি। আমি টাকা না দিলে তোর একটা বোনের সংসারও টিকতো না আব্বা। তুই তো জামাইদের চিনোস, সংসারে একটা টাকাও দেয় না। তোর ভাগিনা ভাগ্নিদের পড়াশোনার খরচটাও দেয় না। আমি ওদের টাকা না দিলে ওদের পড়াশোনায় বন্ধ হয়ে যাব বাপ। তুই কি চাস তোর বোনেরা সংসার ভেঙে বাসায় এসে বসে থাকুক? তাই বলে আমার স্ত্রী সন্তানদের হকের টাকা তুমি ওদের দিবা আম্মা? আমি তো আমার বোনদের দেওয়ার বেলা কমতি রাখিনি আম্মা। তাহলে তুমি কেন আমার সন্তান স্ত্রীর হকের টাকা ওদের পেছনে ঢালো? ওদের অভাব পড়লে আমাকে বলতা, আমি আরো দিতাম। কিন্তু তুমি আমার স্ত্রী সন্তানদের কষ্টে রাখলা কেন আম্মা? আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে যে যেই আমি মাসে লাখ টাকা ইনকাম করি, সে আমার স্ত্রী কাপড় সেলাই করে আমার বাচ্চাদের মুখে ভাত তোলে। আম্মা, এখন তো মনে হচ্ছে ভুল আমারই যে আমি সংসার খরচের টাকা আপনার হাতে দিতাম। কারণ ওই টাকার 1 টাকাও আপনি আমার স্ত্রী সন্তানদের পিছনে খরচ করতেন না। আমি তো ভাবছিলাম আপনার হাতে টাকা দিলে আপনার সম্মান বজায় থাকবে, আমার স্ত্রীর সামনে আপনাকে কোনোদিন হাত পাততে হবে না। কিন্তু আমার ধারণা ভুল ছিল আম্মা। আমার উচিত ছিল সংসারের খরচের টাকা আমার স্ত্রীর হাতেই দেয়া। অন্তত আমার বাচ্চারা অনাথের মতো বড় হইতো না বলেই মায়ের ঘর থেকে বেরিয়ে গেল করিম শেখ। এদিকে ছেলের রাগ দেখে সিটিয়ে রইল রোকেয়া বানু। করিম শেখ ঘর থেকে বের হতেই রোকেয়া বানুর ঘরে হুড়মুড়িয়ে ঢুকলো তার মেয়ে লক্ষ্য নতুন পরিকল্পনার। রিকশা যে থামলো নানা বাড়ির সামনে, অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর মামি এসে দরজা খুলে দিল। নানা নানিও ঘুম এতক্ষণে ছুটে গিয়েছে। মামি দরজায় দাঁড়িয়ে বিরক্ত মুখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার নীলুফা, এত রাতে ব্যাগ হাতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে? মা শান্ত গলায় বললেন, দরজা থেকে সরো ভাবি, আগে ঘরে ঢুকি। বলে নিজেই মামিকে সরিয়ে আমাদের হাত ধরে ঘরে নিয়ে আসলেন। তারপর নানিকে বললেন, মা, আমি সারা জীবনের জন্য ওই বাসা ছেড়ে চলে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। মায়ের কথা শোনার সাথে সাথেই মামি তেতে উঠলেন। ততক্ষণে মামারও ঘুম ভেঙে গেছে। মামা মামিকে ইশারায় শান্ত হতে বলে নিজেই জিজ্ঞেস করলেন, একেবারে চলে এসেছিস মানে? নিজের সংসার থুয়ে কেউ এভাবে চলে আসে নাকি? আর ঝামেলা সব সংসারেই হয়, তাই বলে বস্তা বস্তি নিয়ে চলে আসবি নাকি? মা কিছু বলতে যাবে তার আগেই নানা বলে উঠলেন, আমার মেয়ে তার নিজের বাসায় এসেছে, এখানে সে কারো জবাবদিহিতা করতে বাধ্য না। অবশ্যই বাধ্য বাবা, আমার এত কামাই নেই যে তোমার মেয়ে আর নাতি নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াবো। কারণ বাহিরে যে কাজ করার মুরুদ তোমার মেয়ে নেই, আবার সাথে নিয়ে এসেছে দামড়া দুটো ছেলে মেয়ে। শোনো বাবা, তোমার পরে এই বাসার মালিক আমি।
তাই এই বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আর আপনি ভুলে যাবেন না, আপনি আর মাও আমার টাকাই বসে বসে খাচ্ছেন। নানা এবার হেসে বলল, আমি এখনো বর্তমান আছি নিহাল। তাই আমার বাসায় কে থাকবে আর থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার তুমি কেউ না। আর রইলো আমার আর তোমার মায়ের খরচের ব্যাপারটা, তাহলে শুনে রাখো, তোমাকে বাসায় থাকতে দিয়েছি তার বিনিময়ে তুমি আমাদের দেখছো। তুমি যদি বাইরে কোথাও বাসা ভাড়া নাও তাহলে মিনিমাম 7,000 বাসা ভাড়া দিতে হতো, এটা তো দিচ্ছ না। তুমি বরং প্রতি মাসে আমাকে বাসা ভাড়া দিবে, তার বদলে এই বাসায় থাকবে। আর নীলোফা, তুমি নানু ভাইদের নিয়ে তোমার মায়ের রুমে যাও, আমি এখানে থাকবো। মামা তেতে বললেন, এটা কেমন কথা বাবা, আমি তোমার ছেলে, আমি কেন ভাড়া দেব? নানা বললেন, যদি ভাড়া দিতে না পারো তাহলে চুপ থাকো। মালিহা, নীলুফা আর নানু ভাই তোমার সাথে নিয়ে যাও। মা এবার বলে উঠলো, কেন বাবা? আমি আমার ঘরে যাব। এ বাসায় যেমন ভাইয়ার নিজের ঘর আছে, আমারও তো আছে। আমি আমার ঘরেই থাকবো। মামি চিল্লিয়ে বললেন, খবরদার নীলুফা, ওখানে এখন আমার মেয়ে থাকে, ওটা ওর ঘর। তোমার মেয়ের জন্য আলাদা ঘর প্রয়োজন পড়লে নিজে যে বানিয়ে নাও, আমি আমার অধিকার ছাড়বো না। যেহেতু মনি ঘুমিয়ে পড়েছে, তাই আজ ওকে ডাকলাম না। কাল সকালের মধ্যে ঘর খালি চাই আমি। আর ভেবো না তোমার স্বামীটা খাবো না। নিজের আর নিজের বাচ্চাদের খরচ আমি নিজেই বহন করব। সেই সাহস আছে বলেই ও বাড়ি ছেড়ে এসেছি। কালকের মধ্যেই যেন আমার রুম খালি হয়। এদিকে নানা ভাইও বললেন, নীলুফার রুম যাতে কালকেই খালি হয়। ওটাই আপনার নাতনি থাকে আব্বা, আপনি কিভাবে ওকে ওখান থেকে বের করে দিতে বলেন? ও যেমন আমার নাতনি, তেমনি নীলুফা আমার মেয়ে। মেয়ের চেয়ে নাতনি অবশ্যই বড় না। তোমরা এখন যেতে পারো, আমি আর কথা বলতে চাই না। সবাই এক এক করে নিজ নিজ ঘরে চলে গেল। ড্রয়িং রুমে এক পড়ে রইলেন বৃদ্ধ রফিক মিয়া। সোফায় শুয়ে মেলাতে লাগলেন তার এই দীর্ঘ জীবনের হিসাব নিকাশ। তিনি একটা সরকারি অফিসের সামান্য পিয়ন ছিলেন। যা বেতন পেতেন তা দিয়ে তার সংসার টেনে টুনে চলে যেত। কিন্তু তার ছোট বোনের জন্য মাঝে মাঝে সংসারের টান পড়তো। ছোট বোনের সংসারের সুখের জন্য নিজের সন্তানদের সে অভাবে রেখেছে। ছোট বোন দুদিন পর পরই হাজির হতো। ঠিকভাবে আপ্যায়ন না করলে তার মা কান্নাকাটি শুরু করতো। অভিশাপ দিত, সে নাকি বউ বাচ্চার পিছনে সব টাকা খরচ করে, বোনের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, আরো কত কি। বাধ্য হয়ে ধার করে সে বোনের চাহিদা মেটাতো, কারণ মাকে তো বোঝাতে পারে না যে তার বেতন অল্প। এভাবেই দিন যেতে থাকে। তার নিজের সন্তানদের ভরণ পোষণের কমতি রাখলেও বোনের সন্তানদের ঠিকই আগলে রাখতো। ভালো টিউশন, ভালো স্কুলের অভাবে যথাসময়ে ভালো গাইড, খাতা কলম এসব কিনে দিতে না পারায় তার বাচ্চা দুটো পড়াশোনায় পিছিয়ে পড়ে। অন্যদিকে তার বোনের সন্তানরা ঠিকই পড়াশোনায় এগিয়ে যায়। ফলশ্রুতিতে তার ছেলেটা ইন্টারে ফেল করে, তার পড়াশোনার প্রতি মনোযোগ উঠে যায়, ছন্নছাড়া জীবন শুরু করে। অন্যদিকে তার মা বাবা বারবার তাকে চাপ দেয় যেন সে নীলোফাকে বিয়ে দিয়ে দেয়। তার বোনও চাপ দিতে থাকে। তারা বলে যে মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভ নেই, টাকা নষ্ট। নীলোফা যত বড় হবে তত তার বিয়ের খরচ বাড়বে। ফলে নীলুফা ক্লাস 8 এর ছাত্রী থাকাকালীনই মা বোনের পছন্দের অশিক্ষিত ব্যবসায়ী করিম শেখের সাথে নীলুফার বিয়ে দেয়। বিয়ের পর তার মেয়েটা কত নির্যাতন সহ্য করেছে। অন্যদিকে তার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স পাশ করে একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তার সাথে বিয়ে করেছে। নিজেও সে চাকরি করে। এ নিয়ে তার বোনের গর্বের কমতি নেই। এদিকে নেহাল হুট করেই পালিয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পর সে ভয়ঙ্কর ভাবে বউবক্ত হয়ে যায়। বউয়ের কথায় ও বুদ্ধিতে ব্যবসা শুরু করে, সে ব্যবসা থেকে ভালো আয়ও আসে। কিন্তু নেহাল রফিক সাহেবের সহ্য করতে পারে না, শুধুমাত্র সন্তান হিসাবে দায়িত্ব পালন করে। অবশ্য রফিক মিয়া মাঝে মাঝে চিন্তা করে এটা তার কর্মের ফল। রফিক তার ছেলের সুখের সংসার দেখে খুশি হয়। যেই সুখ সে তার স্ত্রী সন্তানকে দিতে পারেনি, সেই সুখ তার ছেলে নিজের স্ত্রী সন্তানকে দিচ্ছে।
আজ যখন নীলোফা তার কাছে ফিরে এলো, সে ভেবে নিল সৃষ্টিকর্তা হয়তোবা তাকে আরেকবার সুযোগ দিয়েছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, মেয়েটাকে একটা সুন্দর জীবন দেওয়ার। রাত প্রায় ৩টা। করিম শেখের চোখে নেই কোনো ঘুম। বারবার বিছানায় এপাশ ওপাশ করছে। নীলুফার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে। বাচ্চাদের কথা মনে পড়ছে। করিম শেখের বয়স যখন ১৪, তখন তার বাবা মারা যায়। একদিকে ছোট্ট ছোট্ট ৩ বোন, অন্যদিকে বিধবা মা। তার উপরে আবার দাদি বাবার মৃত্যুর জন্য আমার মাকেই দায়ী করতে লাগলো। কারণ বাবা সেদিন মায়ের ওষুধ নিতেই বাজারে গিয়েছিল, কিন্তু আসার পথে এক নির্মাণাধীন বিল্ডিং এ থেকে ইট মাথায় পড়ে সেখানে বাবার চাচারা সেই সুযোগে জায়গা জমি নিজের নামে লিখে নিয়ে তাদের এক কাপড়েই বের করে দেয়। এরপর মা তাদের নিয়ে নানান বাসায় গেলেও সেখানে তাদের ঠাঁই দেওয়া হয় না। তারপর তারা আবার শহরে ফিরে আসে। তার মা মানুষের বাসায় ছোটা কাজ শুরু করে, আর এদিকে করিম শেখ একটা দোকানের কর্মচারী হিসেবে ঢোকে। এভাবেই চলতে থাকে তাদের জীবন। পরবর্তীতে অল্প লোনে করিম শেখ ব্যবসা শুরু করে, আর এখানে দ্রুত সাফল্য পায়। ভাগ্য ফেরে তাদের। একদিকে ব্যবসার কাজে মতিগঞ্জে যায় সে। চোখ পড়ে স্কুল ড্রেস পরা কিশোরী নীলুফাকে। মন্দি বসে সেখানেই। বাসায় এসে তার মাকে নীলুফার কথা জানাতেই তার মা মানা করে দেয়। তার মায়ের কথা, আগে ৩ বোনের বিয়ে হবে, তা সে বিয়ে করতে পারবে? রোকেয়া বানুর ভয় ছিল, করিম একবার বিয়ে করলে সে বউয়ের কথায় উঠবে বস উঠবাস করবে, মা বোনদের আর দায়িত্ব নিবে না। কিন্তু এদিকে নীলুফাকে হারানোর ভয়ও মনে জেঁকে ধরেছিল মনে। কারণ লোকের মুখে সে জেনেছিল নীলুফার বিয়ে দেওয়ার জন্য নাকি পাত্র খোঁজা হচ্ছে। তাই তো সে জেদ ধরে বসলো, নীলুফাকে বিয়ে করবে। খাওয়া দাওয়া দোকান যাওয়া সব বন্ধ করে দিল অবশেষে। ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হলো রোকেয়া বানু। কিন্তু তার আগে ছেলেকে কসম দিল যে পরিস্থিতি যেমনই হোক সে কোনোদিন তার মা আর বোনদের অবহেলা করবে না, আর সব সময় তার মায়ের কথা চলবে, না হলে সে মায়ের মরা মুখ দেখবে। সেদিন মায়ের মাথা ছুঁয়ে কসম কাটে করিম। এরপর ১৪ বছর কিশোরী মেয়েটাকে ঘরের বউ করে তুলে পুরো সংসারের দায়িত্ব তুলে দেয় ওই মেয়েটার কাঁধে। বিয়ের পরের দিনই নীলুফাকে পাঠানো হয় রান্নাঘরে। তার বোনেরা নীলুফার চেয়ে বয়সে বড় হলেও তারা কখনোই রান্না বান্নায় নীলুফাকে সাহায্য করতো না। রেনু, বিনু, ইনুর কাপড় চোপড়ও তাকে ধুতে হতো। শুধু কি তখন না, বোনেরা বিয়ের পরেও ছুটির দিন ব্যাগ ভরে নোংরা কাপড় নিয়ে আসতো। সেগুলো ধোয়ার ভার পড়তো নীলুফার উপর। এতজনের রান্না বান্না করার পর আবার ওসব ধোয়া, তারপর আবার কলপার ভর্তি এঁটো থালা বাসন, সবই চোখে পড়তো করিম শেখের। কিন্তু বউয়ের পক্ষে কিছু বললে যদি মা বোন কষ্ট পায়, এই ভয়ে সে চুপ থাকতো। দীর্ঘ ১৬টা বছর নীলোফা সহ্য করেছে সব। বিয়ের প্রথম প্রথম নীলোফা অভিযোগ করত, কিন্তু মা বোনের নামে কটু কথা শুনে করিম শেখ তার উপর নির্যাতন করত। তার উপরে আবার প্রতিদিন কাজ শেষ যখন বাসায় ফিরতো, মা বোনেরা নীলুফার নামে হাজারটা অভিযোগ করত। রাগের মাথায় করিম শেখ যে নীলুফার গায়ে হাত তুলতো। কোনোদিন জানার চেষ্টাও করতো না যে নীলুফা আসলে দোষী কিনা। পরবর্তীতে নিজেকে দোষী মনে হলেও কোনোদিন নীলুফার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করতো না। ক্ষমা চাইলে তো মা বোন ছোট হবে, আর বাড়ির বউদের একটু আধটু মানিয়ে চলতে হয়। এই ধারণাতেই ১৬টা বছর পার করেছে করিম শেখ। আর তার বাচ্চারা, তাদের কি করিম শেখ ভালোবাসতো না? অবশ্যই বাসতো। কিন্তু সে ভালোবাসা দেখানো নিষেধ ছিল তার জন্য। তার বোন বিনুর স্বামী প্রবাসী, রিনুর স্বামী ঢাকায় চাকরি করে, আর ইনুর স্বামী বর্ডারে। ফলে তার ভাগিনা ভাগ্নিরা কেউই তার বাবাকে কাছে পায় না। তাই তার বোনের বাচ্চারা যদি দেখে মামা তার সন্তানদের আদর করতেছে, তাহলে তারা কষ্ট পাবে। কিন্তু করিম নিজের বাচ্চাদের থেকে দূরে দূরে থাকলেও নিজের ভাগিনা ভাগ্নিদের ঠিকই বুকে আগলে রাখতো। তার মায়ের নির্দেশ ছিল যে সবকিছু ভাবতেই কেমন পেট গুলিয়ে উঠলো করিম শেখের। দৌড়ে যে বমি করলো। আজকে সকালে শিলা রান্নাঘরে যায়নি।
সে সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন নীলুফাই এ বাসায় আছে ততদিন সে আর বাড়ির কোনো কাজ করবে না। নেহালও এ বিষয়ে কিছু বলেনি, কারণ সে নিজেকে কথা দিয়েছে স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে সে নিজের জীবনে প্রাধান্য দিবে না। তার তার মায়ের তার বোনের জীবনটা যেভাবে নষ্ট হয়েছে, তার মেয়েটার জীবন সে নষ্ট হতে দিবে না। বাধ্য হয়ে মালিহা বেগমই সকালের নাস্তা বানাতে গেলেন। অবশ্য প্রতিদিনই শিলাকে সে রান্নায় টুকটাক সাহায্য করেন। শিলার সাথে তার সম্পর্কটাও বেশ শীতল। শিলা কোনোদিনই তাকে অসম্মান করেনি, সত্যি, বা কোনো কিছুর অভাবও দেয়নি। কিন্তু তার সাথে বসে কোনো দু একটা ভালো মন্দ গল্পও কোনোদিন করে না, যেন সবসময় এড়িয়ে চলতে চায়। নাস্তার টেবিলে বসেছে সবাই। নাস্তা করার মাঝেই নেহাল বলে উঠল, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসে আমি ভাড়া বাসায় উঠবো। যেই বাসায় আমার সন্তানের অধিকার কেড়ে নেওয়া হয় সে বাসায় আমি থাকবো না। তোমার মেয়ে আসতে না আসতেই আমার মেয়ের ঘর ছাড়তে হয়েছে। আমি ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিব না বাবা। তোমার হাত খরচের টাকার চিন্তা করো না, প্রতি মাসেই তা পাঠিয়ে দিব। তবে তোমার মেয়ে আর নাতি নাতনির জন্য 1 টাকাও দিতে পারবো না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না ভাইয়া। আমি বা আমার সন্তানেরা তোমার সন্তানের হক মারবো না। আমাদের খরচ আমরাই চালিয়ে নিব। আর বাকি থাকলো আমাদের থাকার জায়গা। যাও, আমার রুম আমি তোমার মেয়েকে দিয়ে দিলাম। বাসার পেছনের দিকে টিন দিয়ে দুটো রুম বসিয়ে সেখানে আমি আমার বাচ্চা নিয়ে থাকবো। আমরা আলাদাই খাবো, শুধু 2টো দিন সহ্য করো। মামা তাচ্ছিল্য হেসে বলল, ঘর বানাবি, টাকা পাবি কই? তোর মহান বাপ তো আগেই নিজের সব জমি জমা বেচে তার বোনের বাচ্চাদের মানুষ করেছে। নিজের পেনশনের টাকাটাও তার বোন জামাইকে ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছে। 1 টাকাও তো সঞ্চয় নাই তোর বাপের। এই দিন শেষে আমার কাছেই ওষুধের জন্য হাত পাততে হয় তার। তার প্রিয় ভাগিনা ভাগ্নিরা মুখ ফিরেও তাকায় না। আর তোকে ঘাট থেকে নামাতে যেই নরকে বিয়ে দিয়েছে, ওখান থেকে যে খালি হাতে এসেছিস তা আমার বোঝা হয়ে গেছে। তাহলে? ছেলের কথা শুনে লজ্জায় মাথা নামিয়ে ফেললো রফিক মিয়া। কি বলবে সে? সবই তার পাপের ফল। মা বলল, বললাম তো, আমার ব্যবস্থা আমি করে নিব। 2টো দিন সহ্য কর। আমাদের ঝামেলার জন্য এই বয়সে মাকে অন্তত কষ্ট দিতে চাচ্ছি না, তাই আমি সরে যাচ্ছি অন্য কোথাও। সস্তায় বাসা নিতে পারতাম, কিন্তু আমার বাচ্চাদের একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। তাই এই ভিটাতেই ঘর তুলে থাকবো। কিন্তু তোদের উপর বোঝা হব না ভাই। নেহাল আর কিছু না বলে নাস্তা রেখে ঘরে চলে গেল। কষ্ট কি তার লাগছে না? অবশ্যই লাগছে। নীলুফা তার অনেক আদরের বোন, প্রচন্ড ভালোবাসে সে তার বোনকে। কিন্তু তাদের ভয়ঙ্কর অতীতের কারণে সে এখন শুধু নিজের স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে চায় না। সে চায় না তার সন্তানও তার আর নীলুফার মতো বিষাক্ত অতীত নিয়ে বড় হোক। নেহালের আজও মনে আছে, তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। পড়াশোনার প্রতিও প্রচন্ড মনোযোগ ছিল। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর সায়েন্সের সাবজেক্টের টিউশনি পড়তে না পারায় তার রেজাল্ট খারাপ হয়। তারপর কলেজ ওঠার পর পড়াশোনার আরো কঠিন হয়ে যায়। বাবার পায়ে পর্যন্ত ধরেছিল যাতে টিউশনি পড়ার খরচ দেয়, কিন্তু বাবা দেননি। সেইটাই তার ভাগ্নি নিজেদের শখ মেটাতো। ফলশ্রুতিতে সেই ইন্টারে ফেল করে। তার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যায়। এরপর থেকে ছন্ন ছাড়া জীবন শুরু করে সে। এখানে 20,000 টাকা আছে, বাসার খরচ থেকে আমি জমিয়েছিলাম। তোমার বোনকে বলিও ঋণ নেওয়ার দরকার নেই, আর ওকে কেউ ঋণ দিবেও না। কারণ ওর না আছে চাকরি, না আছে অন্য কিছু। তুমি ওকে বলবা এই টাকাটা তুমি ধার হিসাবে দিচ্ছ, কাজ করে যাতে 6 মাসের মধ্যে ফেরত দেয়। বলে শিলা চলে গেল। নেহাল স্ত্রীর পানে তাকিয়ে ম্লান হাসলো। সে জানে শিলা অনেক পরিষ্কার মনের মেয়ে, কিন্তু তারও যে তিক্ত অতীত রয়েছে। শিলার 4 বোন। শিলার দাদির দাবি ছিল একটা নাতির, কিন্তু পরপর 4টা মেয়ে হওয়ার পর শিলার দাদি তার বাবাকে সুন্দরী অল্প বয়সী মেয়ে দেখে দ্বিতীয় বিয়ে দেন। বিয়ের 1 বছরের মাথায় সে ঘরে পুত্র সন্তান আসে। ধীরে ধীরে শিলার বাবা তার মায়ের সাথে দূরত্ব তৈরি করে, কিন্তু শিলার সৎমা
এতটা সন্তুষ্ট ছিল না। সে চাইতো শিলার মাকে যেন এই ভিটা থেকে বের করে দেওয়া হয়। কম বয়সী সুন্দরী বউয়ের কথা ফেলতে পারেনি সে। ফলশ্রুতিতে সে শিলার মাকে ৩ তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। এরপরে তার জীবনের অনেক সংগ্রাম করে চলতে হয়। সেসব দিনের কথা এখনো শিলা ভুলতে পারেনি। এজন্য নিজে সব সময় সবার সামনে কঠোরভাবে উপস্থাপন করে। শিলা মনে করে সে নরম হলে তার জীবনটাও তার মায়ের মতোই কষ্টের হবে। নীলোফা ঘর গোছাচ্ছিল, হুট করে সেখানে আগমন ঘটে তার মায়ের। তার মা তার হাতে ২০,০০০ টাকা ধরিয়ে দিয়ে বলে, ঋণ নেওয়ার দরকার নেই, তুই এটা থেকে খরচ কর। আপাতত টিন দিয়ে ঘর ওঠা, আর ওখানে একটা হোটেলের আপার নাম্বার আছে, উনি রান্না করার মহিলা খুঁজছে, মাসে ১০,০০০ দিবে, তুই চাইলে যোগাযোগ করে দেখতে পারিস। কারণ তোর পড়াশোনা নেই, ভালো কোনো চাকরি পাবি না, আর এখানে তেমন কষ্ট হবে না তোর, শুধু ২ বেলা রান্না করে দিয়ে আসবি। নীলুফা মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত টাকা কই পেলে মা? এলাকার এক আপা থেকে ধার নিছি, ৬ মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। তুই এখন ভাব কি করব। বলে মালিহা বেগম চলে গেলেন। মূলত নেহালি তাকে টাকা দিয়েছে, কিন্তু বারবার সে তার মাকে নিষেধ করেছে যাতে নীলুফাকে না জানায়। কারণ সে জানে তার উপর বোনের আত্মসম্মান কতটুকু। বাবার উপর অভিমান করে পরিস্থিতিতে বাধ্য হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এতদিন করিম শেখের সংসার করছে, কিন্তু এখন তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিধায় শেষ এখন এখানে ফিরে এসেছে। যদি তার সামর্থ্য থাকতো তবে কোনোদিনও সে এ বাড়িতে ফিরতো না, তা নেহাল ভালো করেই জানে। আজ ৭ দিন অপেক্ষা করার পরেও যখন নীলুফা ফেরেনি, বাধ্য হয়ে করিম শেখ নিজে যান নীলুফার বাড়ির। নীলুফাকে যে ফোন দিবে তারও উপায় নেই, কারণ নীলুফার নিজস্ব ফোন নেই। অন্যদিকে তার শ্বশুর শালাকে ফোন দিলেও তারা তার নাম শুনলেই কল কেটে দিয়েছে। প্রথমে করিম শেখের রাগ হয়েছিল, কিন্তু ভেবেছিল থাক ওখানে, আর এই বাসায় নিয়ে আসবে না। কিন্তু স্ত্রী সন্তানদের কথা যে তার প্রতিনিয়ত মনে পড়ে। আগে বুকে আগলায় না রাখলেও চোখের সামনে তো অন্তত দেখা পেত, এখন তো এটাও পায় না। এই ৭ দিনে করিম শেখের বাড়ির যা অবস্থা, রোকেয়া বানো বয়সের ভারে কাজ করতে পারে না, ফলে এটো থালা বাসন কাপড় চোপড় সব ওভাবে পড়ে আছে ৭ দিন ধরে। সেদিন অনুষ্ঠানের এটো থালা বাসনও পড়ে আছে, পুরো বাড়ি জুড়ে গন্ধ। অন্যদিকে রোকেয়া বানুর মেয়েরা বাধ্য হয়ে নিজেদের কাজের জন্য কাজের মেয়ে রাখছে। তারা তাদের মাকেও বলেছিল কাজের মেয়ে রাখতে, কিন্তু রোকেয়া বানু জিদ ধরে আছে। তার কথা, নীলুফা ফিরলে ওকে দিয়েই সব কাজ করাবেন। আজকে বাধ্য হয়ে সে নিজেই করিম শেখের কাছে যেয়ে বলল, আব্বা এমনি কি সংসার হয়? তুই জেদ করছিলি বলে তোকে ওই ছোট্ট লোক ঘরে তোকে বিয়ে দিয়েছিলাম, না হলে কত ভালো বংশের ভদ্রমায়া ছিল আমার হাতে। দেখ কত বজ্জাত মায়া মানুষ, সংসার থেকে বাপের বাড়ি পইড়া আছে। তোকে আজকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুই আজকেই যাবি নীলুফাগো বাড়ি, কবি হয় আজকাই এ বাড়ি ফিরবো, না হলে তুই ওকে তালাক দিবি। করিম শেখ মনে হয় মায়ের আদেশেরই অপেক্ষায় ছিল। তারও যে মন চাচ্ছিল নীলুফাকে যে নিয়ে আসতে, কিন্তু মায়ের নিষেধ ছিল বলে যাওয়ার সাহস পাচ্ছিল না। পাছে যদি মা কষ্ট পায়। নীলুফার তার বাচ্চারা তাদের নতুন ঘরে উঠেছে ২ দিন হলো। তাদের মূল বাসার বারান্দার সাথেই টিন দিয়ে ২টো রুম করেছে, সাথে ছোট্ট একটা চুলা ঘর। ওদের বাসার শৌচাগার বারান্দার সাথেই লাগোয়া বিধায় আলাদা করে সেটা তৈরি করেনি। আপাতত কয়েকটা হাঁড়ি পাতিল কিনেছে, আর ১৮০০ টাকা দিয়ে ২টো চৌকি, আর ৮০০ টাকা দিয়ে একটা পড়ার টেবিল। এদিকে বছরের ২য় মাস হওয়ায় বাচ্চা দুটোকেও এখানকার সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে নতুন টিউশনিও দিয়েছে, নিজেও ওই হোস্টেলের রাঁধুনি হিসেবে কাজ করছে। প্রতিবার রান্না শেষে হোটেল সুপার নীলুফার বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দেয় নীলুফার সাথে। অন্যদিকে সাজ্জাদও বসেনি,
এখানে পাশেই এক মুদির দোকানে সে কর্মী হিসাবে ঢুকেছে। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বেতন 2000। এই টাকা দিয়েই তার সব টিউশন ফি বা বই খাতার খরচ মিটে যাবে। অন্যদিকে নীলুফা তার কানের ছোট্ট রিং দুটো 7,000-এ বিক্রি করেছে। যদিও বিয়ের সব গহনাই তার শাশুড়ি বিয়ের রাতেই নিয়ে নিয়েছিল, এই রিং জোড়া সে লুকিয়ে রেখেছিল। শাশুড়ি নিয়ে নিবে এই বয়সে কখনোই সেগুলো বের করেনি। যাই হোক, সর্বোপরি নীলুফা ভালোই আছে আর ছেলে মেয়েদের নিয়ে। আজকে হোস্টেলে দুপুরের রান্না শেষ হতে সাথে শেষে হাতে খাবার নিয়ে নীলুফা বাসায় ঢুকছিল, কিন্তু বারান্দার কাছেই তার মা তাকে থামিয়ে দেয়। ধীর কণ্ঠে বলে, জামাই আসছে, বৈঠক ঘর, তোর বাপের সাথে কথা বলে। করিম শেখের কথা শুনেই যেন নীলুফার রাগ সপ্তম আকাশে। রাগে সে গেল বৈঠক ঘরে, যেই বলল, এখানে কি করতে এসেছেন? করিম শেখ নীলুফার কণ্ঠ শুনে চমকে উঠল। এখন নীলুফাকে দেখছে সে। 7 দিনেই এত পরিবর্তন। এই 7 দিনে যেন চেহারাটা আরো উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য একটু বেড়েছে। নীলুফা আরো চিল্লিয়ে বলল, কেন এসেছেন? বের হন আমার বাসা থেকে। নীলুফার এরূপ ব্যবহারে অবাক হলো করিম শেখ। আসার আগেও ভেবেছিল যে নীলুফা তাকে দেখার সাথে সাথে চোখের পানি ফেলবে, ক্ষমা চাবে, কিন্তু আসার পর থেকেই সে যেন অবাক হচ্ছে। এখানে আসার পরেই সে শ্বশুরের কাছে জানতে পেরেছে নীলুফার কাছেই মেয়েদের হোস্টেলের রাঁধুনির কাজ নিয়েছে। তার ছেলে সাজ্জাদও নাকি কাজ করে। সাজ্জাদ মিয়া এখানে স্কুলেও ভর্তি হয়ে গেছে। এদিকে নীলুফা নিজের ঘরও তুলেছে, নিজে আলাদা খায়, বাপ ভাইয়ের উপর নির্ভর না সে। এসব কিছু শুনে করিম শেখ যেন আকাশ থেকে পড়েছে। তার শান্তশিষ্ট নীলুফা এখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছে, নিজে কামাই করছে। এরই মধ্যে নীলুফার আগমন আর তার তেজি রূপে যেন আরো হতবাক হয় সে। কি হলো, চুপ করে আছেন কেন? এখান থেকে যান। করিম শেখ এবার বেশ অপমানিত বোধ করলো, রাগান্বিত কণ্ঠে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নীলুফা, আমি তোমার স্বামী, ভুলে যেও না। তাচ্ছিল্যে হেসে নীলুফা বলল, কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? স্বামী হিসেবে কোনো দায়িত্ব পালন করেছেন একটু বলেন। থতমত খেলো করিম শেখ, কিছু বলার মতো খুঁজে পেল না। আসলেই তো সে ভালো সন্তান আর ভালো ভাই হতে যেই কখনোই ভালো স্বামী আর বাবা হতে পারেনি, কিন্তু সেটা তো আর প্রকাশ করলে চলবে না। তাই এবার শান্ত কণ্ঠে বলল, দেখো নীলুফা, যা হওয়ার হয়ে গেছে। সব সংসারেরই একটু একটু ঝামেলা লেগেই থাকে, তাই বলে কেউ সংসার ছেড়ে এভাবে বাপের বাড়ি পড়ে থাকে না। আর মাও বলেছে তোমাকে নিয়ে যেতে। ওহ, তার মানে আপনাকে আম্মা পাঠিয়েছে, তাই তো বলি। আপনার তো আবার আম্মার কথার বাহিরে এক পা যাওয়ার মুরদ নেই। মুখ সামলে কথা বলো নীলুফা। এই, একদম চুপ। আমাকে দেমাক দেখাতে আসবেন না। কেন? ফ্রি ফ্রি চাকরানিটাকে আর পাচ্ছেন না? আপনার মা বোন, তাই আমাকে নিয়ে যেতে বলেছে। ওইসব তোমার দায়িত্ব নীলুফা। কোনটা দায়িত্ব? সে 14 বছর বয়স থেকে আপনার দামড়া বোনদের কাপড় ধুই, এমনকি তাদের মাসিকের কাপড়টাও আমি ধুই। এটা আমার দায়িত্ব। আপনার ভাগিনা ভাগ্নিদের গোমুতের সব কাপড় আমি ধুয়েছি, কিন্তু একটা দিনও কি আপনার বোনেরা আমার বাচ্চার কাপড় ধুয়েছে? এই যে আপনার দুলাভাইয়ের আসে, তাদের জাঙ্গিয়া পর্যন্ত আমি ধুই। আপনার বোন জামাইয়ের মিলনের পরের কাপড় পর্যন্ত আমাকে ধুইতে দিছে। এগুলা আমার দায়িত্ব। শ্বশুর শাশুড়ির সামনে স্ত্রীর মুখে এসব লাগামহীন কথা শুনে লজ্জায় মাথা নামালো করিম শেখ। মিনমিনিয়ে বলল, এসব কথা বাসায় যেয়ে বললেও পারতে নীলুফা। নীলুফা তেজি কণ্ঠে বলল, এই, কিসের বাসা? হ্যাঁ, কোন বাসা? এই যে বারান্দার পাশে দুটো ঘর দেখছেন না টিনের, ওটা আমার বাসা, আমার সংসার, ওখানেই আমার সুখ। নীলুফা, বোঝার চেষ্টা করো। বাসায় যে এসব কথা বলি, জেদ করো না। তোমার জেদের কারণে সাজ্জাদ মানুষের দোকানের কর্মচারী হয়ে আছে। তো আপনার বাসায় কোনো একটা ভালো ছিল সে? আমার মেয়ে ছেলেকে একটা টিউশনি পর্যন্ত পড়তে দেননি আপনি। জানেন আমি যে শাড়িটি পরেছি সেটা কই থেকে পেয়েছি? সেলাই করে যে টাকা পেতাম ওটা দিয়ে পাশের বাসার মিলা ভাবির কাছে
তার পুরনো শাড়ি 50 টাকা দিয়ে কিনতাম। ভাবির বাচ্চাদের পুরানা কাপড় কম দামে কিনে আমার বাচ্চাদের দিতাম। আর এখন আমার মেয়ে দুটো টিউশনি করে ছেলেটাকে 3টা টিউশনি দিয়েছি। 2 বেলা মাছ মাংস ডিম খেতে পারে। মেয়েটা আমার গান শিখছে। কি অবাক লাগছে! যেই সুখ আপনি 16 বছরেও আমাদের দিতে পারেননি, সেই সুখ আমরা মাত্র 7 দিনে পেয়েছি, তাও আপনার এই নরকসম বাড়ি থেকে বের হয়ে। তাই দয়া করে আমাদের মুক্তি দিন। আপনার মতো কাপুরুষ স্বামী ও বাবা থেকে দূরে থেকে আমরা ভালো আছি। আর শোনেন, আমার বিয়ের গহনাগুলো পাঠায় দিবেন, যেগুলো বিয়ের রাতে আপনার মা জোর করে খুলে নিয়েছিল। বাকি রইলো তালাকের কথা। চাইলে এখনই তালাক দিতে পারেন, আমার সমস্যা নেই। আপনার মতো কাপুরুষের জন্য আমার সারাটা জীবন নষ্ট করব না। বয়স আছে, এবার একটা মেরুদণ্ডযুক্ত পুরুষকে বিয়ে করব, যে স্ত্রীকে সম্মান করতে জানে, ভালো বাবা হতে পারবে। বলেই নীলুফা চলে গেল। এদিকে করিম শেখ বাঘহারা হলো। কি বললো নীলুফা? সে নতুন করে বিয়ে করবে। এই 16 বছরে কি একটু মায়া জন্মেনি সংসারের প্রতি তার? অবশ্য মায়া জন্মাবে কি করে? করিম শেখ কি কখনো তাকে ভালোবাসার মতো কোনো আচরণ করেছে? উল্টো মা বোনের কথায় তাদের খুশি করতে যখন তখন স্ত্রীর গায়ে হাত তুলেছে। বাধ্য হয়ে মাথা নিচু করে প্রস্থান করতে গেল। রফিক মিয়া তাকে থামিয়ে বলে, বাবা, আমিও এক সময় তোমার জায়গাতেই ছিলাম। মা বোনের শোকের চিন্তা করে স্ত্রী সন্তানদের প্রতি অনেক অন্যায় করেছি। নিজের শেষ সম্বলটাও বোনের ছেলে মেয়ের পিছনে ঢালছি। নিজের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করেছি। এখন দেখো, ওরা কেউ আমার পাশে নেই। আমার ছেলেটাই আমার দায়িত্ব নিয়েছে। আমার ছেলেটাকে বোঝা বলে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করেছিল আমার মা বোন। কিন্তু আমার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরি করছে, বড় অফিসারকে বিয়ে করে দেশ বিদেশ ঘুরছে। তুমি যদি চালাক হও তবে আমার কথা বুঝবে, না হলে শেষ বয়সে পানি এনে দেওয়ার মানুষও পাবে না। করিম শেখকে একা বাসায় ঢুকতে দেখে রোকেয়া বানু আর তার 3 মেয়ে হকচকিয়ে গেল। রোকেয়া বানু তো ভেবেছিল নীলুফা লাফাইতে লাফাইতে চলে আসবে, তারপর তার আর মেয়েদের কাছে মাপ চাইবে। এই আশায় 3 মেয়েকে ডেকে আনছে রোকেয়া। করিমের 3 বোনও তাদের ভাবিকে শায়েস্তা করতে এখানে আসার আগে বাজার ঘুরে 5 কেজি ছোট্ট মাছ কিনে এনেছে নীলুফাকে দিয়ে বাঁচাবে বলে। কাজকালার বুয়াগুলো এসব কাজ করতে চায় না। যাও একটু কাজ করে ওটার জন্য ভারী অঙ্কের টাকা নেয়। আসার আগে বাজার ঘুরে 5 কেজি ছোট মাছ কিনে এনেছে নীলুফাকে দিয়ে বাঁচাবে বলে। কাজকালকার বুয়া এগুলো এসব কাজ করতে চায় না। যাও একটু করে ওটার জন্য ভারী অঙ্কের টাকা নেয়। কিন্তু যখন শুনলো নীলুফা আসেনি, তখন যেন বাজ পড়লো 3 বোনের মাথায়। ইনি তো মুখ ফসকে বলে বসলো, আল্লাহ, এত টাকার যে মাছ কিনলাম, এগুলো কুটে দিবে কে? বোনের কথায় হক চকিয়ে গেল করিম। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছোট মাছ মানে? সাথে সাথে রিনু ইনুকে চুপ করিয়ে বলল, আরে ভাইয়া, আমাদের খুব ভাবির হাতের ছোট মাছ খেতে মন চাচ্ছিল, তাই বাজার থেকে ছোট মাছ আনছি। বোনের কথা করিমের বিশ্বাসযোগ্য মনে হলো না, তবুও শান্ত স্বরে বলল, তাহলে যা রান্না কর ছোট মাছ। কি বলো ভাইয়া? এখন এত রাতের বেলা ছোট মাছ কুটবো কেমনে? ভাবি তো আসে নাই। করিম ভ্রু কুঁচকে বলল, কুটবি কেমনে মানে? এই রাতের বেলা তোর ভাবি যেমনে কুটতো, তোরাও ওইভাবে কুট, যেহেতু শখ করে কিনেছিস। কথা অন্যদিকে যাচ্ছে দেখে রোকেয়া বানু তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টিয়ে বলল, কিরে, বউ কই তোর? করিম উঠানে রাখে বেঞ্চে বসতে বসতে বলল, আসবে না। আসবে না মানে? এত দেমাক কিসের? সংসারে এসব টুকটাক ঝামেলা হয়, তাই বলে বাড়ির বউ নাটক শুরু করবে? রাগ দেখিয়ে বললেন রোকেয়া, ও আর ফিরবে না। তালাক চায় আমার কাছে। এবার যেন বিনা মেঘে বজ্রপাত হলো। তালাক চায় মানে? নীলুফার মতো মেয়ে তালাকের মধ্যে সিদ্ধান্ত নিল, কেউ ভাবতেও পারছে না। রোকেয়া বানু বিস্ময় দৃষ্টিতে প্রশ্ন করলো, তালাক চায় মানে? ওই 2 টাকার মায়া তোকে তালাক দেবার চায়। করিম বিরক্ত দৃষ্টিতে চেয়ে বলল,
এটার আবার মানে কি আম্মা? তালাক মানে বুঝো না? রোকেয়া অহংকারের সাথে বলে উঠল, তো তালাক দিয়ে চলে আসতে পারিসনি? ওই বেটির পাখনা গজাইছে, 2 দিন না যাইতে পাখনা ঝইরা পড়বো, তখন বুঝবো ওই যে স্বামী ছাড়া জীবন কেমনে চলে। করিম তার ছেলে হেসে বলল, ওরা ভালো আছে মা, আমার বাচ্চারা ওখানে যে সুখ আর সুবিধা পায়নি, এখানে যে সুখ আর সুবিধা পায়নি ওটা এখন ওখানে পাচ্ছে। নীলুফার নিজে ইনকাম করছে, ওরা অনেক সুখে আছে মা। রোকেয়া বেগম যেন বিশ্বাসই করতে পারছে না নীলুফার মতো মেয়ে 7 দিনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছে। তবু সান্ত্বনার স্বরে বলল, চিন্তা করিস না, তোর জন্য ওর চেয়েও সুন্দর অল্প বয়সী মেয়ে আনবো আব্বা। কথাটা শেষ হতে না হতেই করিম শেখ বলে উঠল, আমাকে দ্বিতীয় বিয়ে করালে হয়তোবা তোমার আর তোমার মেয়েদের এ বাসায় জায়গা হবে না মা, কারণ সবাই নীলুফা না। বলেই ঘরে চলে গেল করিম। চিন্তায় কপালে ভাঁজ পড়ল রোকেয়া বানুর। কথাটা সত্য। এদিকে 3 বোন বলে উঠল, মা, ভাইয়াকে আর বিয়ে দেওয়ার দরকার নেই। আমরা আছি, তুমি আছো, আমাদের বাচ্চারা আছে, ভাইয়ার আলাদা বউ বাচ্চার কি দরকার? আর ভাইয়া নতুন বিয়ে করলে যদি ওই বউ যদি আমাদের খরচ দিতে না করে আর ভাইয়াকে বশ করে, তখন দরকার নেই মা। এভাবেই মা মেয়েরা মিলে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ওদিকে দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে সব শুনলো করিম। নিজেকে আজ নিজেই নিজের কাছে বড্ড অসহায় মনে হচ্ছে তার। এত স্বার্থপর তার মা বোনেরা। রাতে খেতে বসেছে করিম, সাথে মা বোনেরা আর ভাগিনা ভাগ্নিরা সবাই আজ এ বাসায় খাবে। 3 বোন মিলে রেঁধেছে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও। করিম খেতে বসে জিজ্ঞেস করলো, কে? ছোট মাছ কই? ও মা, এই রাতের বেলা মাছ কোটা সম্ভব নাকি? অবাক হয়ে বলল রিনু, তাহলে নীলুফা যে করতো সে কি মানুষ না নাকি? জিজ্ঞেস করলো করিম। রোকেয়া বলল, নীলুফা বাড়ির বউ, ওটা ওর দায়িত্ব করিম। তোমার মেয়েরাও তো কারো না কারো বাড়ির বউ, ওদের তো কোনোদিন দেখলাম না ননদ দেবরদের খেদমত করতে। ভাই, আমাদের সংসার আমরা বুঝবো, তোমাকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নাকি বউ চলে গেছে, ওটা নিয়ে আমাদের দায়ী করছো? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো ইনু। করিম সেদিকে পাত্তা না দিয়ে তার মাকে সরাসরি বলল, নীলুফার বাপের বাড়ি থেকে যে গহনা দেওয়া হয়েছিল ওগুলো কই মা? আমাকে কাল দিবে। নীলুফা ফেরত চেয়েছে। রিনু হিসিয়ে বলল, কেন দিব মা? এগুলো ওগুলো এখানে আমাদের। ওকে বলে দিস যে ওগুলো একটাও পাবে না। করিমও ভাতের থালি মেঝেতে ছিটকে ফেলে বলল, কালকের মধ্যে গহনা ফেরত না দিলে তোদের একটাকেও আর খরচ দিব না আমি। নিজের পথ নিজে খুঁজে নে। বলেই হাতে পানি ঢেলে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে জীবনে প্রথম ভাইয়ের এরকম আচরণ দেখে তব্দা খেল 3 বোন। রোকেয়া বেগম তখনও নিশ্চুপ, যেন কোনো অশনি সংকেত তার মনে দোলা দিচ্ছে। দেখতে দেখতে 4টা মাস কেটে গেল। নীলুফার ছোট্ট সংসারে যেন সুখের কমতি নেই। নীলুফা হোস্টেলের কাজের পাশাপাশি নিজের ক্যাটারিং এর ছোটখাটো ব্যবসা শুরু করেছে। মোটামুটি ভালোই লাভ আসছে। অন্যদিকে করিম শেখও কয়দিন পরে নীলুফার গহনা ফিরিয়ে দিয়েছে। তাই নীলুফা ভেবেছে পরের বছরেই ঘর দুটো পাকা করবে। নীলুফা ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছিল। হুট করে মালিহা বেগম দৌড়ে আসলেন। দরদর করে ঘাম ঝরছে তার, হাঁপাতে হাঁপাতে বলল, নীলুফা, নীলুফা, তোর স্বামীর দোকানে আগুন লাগছে রে মা, সব শেষ। জামাই হার্ট অ্যাটাক করে হসপিটালে, আজকে 14 দিন ধরে। একটু আগে ফোন করেছিল, তোরে দেখতে চায় মা। নীলুফার যেন পায়ের নিচের মাটি সরে গেল। সেদিন কথাগুলো সে রাগের মাথায় বললেও করিম শেখ তার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ। জীবনের 16টা বছর তার সাথে কাটিয়েছে। যতই অন্যায় করুক স্বামী তার। কান্নায় ভেঙে পড়ল সে। কিছুক্ষণ আগেই সদর হসপিটালে পৌঁছেছে, কিন্তু সবচেয়ে অবাক হয়েছে করিম শেখকে বারান্দায় পড়ে থাকতে দেখে। যেই লোকের ইনকাম মাসে লাখ টাকা, সে কিনা সরকারি হসপিটালের বারান্দায় পড়ে আছে। পাশে একজন অচেনা যুবক। ওনার মা বা একটা বোনকেও পাশে দেখলো না। না পারে জিজ্ঞেস করলো, আপনার বোনরা কই? বিপদের সময় হাত ছেড়ে দিয়েছে নাকি? লজ্জায় করিম শেখ কিছু বলতে পারলো না।
দোকানের প্রায় 1 কোটি টাকার মালের লোকসান হয়েছে। পুরো দোকান পুড়ে ছারখার। এদিকে পাওনাদাররা তাদের পাওনা 40 লাখ টাকা ফেরত নিতে হাজির। করিম শেখের মাথায় হাত। কোত্থেকে টাকা দিবেন তিনি? হাতে যে 1 টাকাও নেই এখন। সব ব্যবসায় নতুন মাল ঢোকাতে ইনভেস্ট করেছে, আর তার নিজস্ব কোনো প্রপার্টি বা সেভিং নেই। এতদিন যত জমি জমা কিনেছে সব বোনদের নামে। বাধ্য হয়ে বোনদের কাছে গেলেন, কিন্তু কোনো বোনই তাকে সাহায্য করলো না। উল্টো ফিরিয়ে দিল যে এসব জমির উপর করিমের কোনো অধিকার নেই। বোন হিসেবে ওরা ওদের প্রাপ্য পেয়েছে, আর ওই জমিগুলো তারা তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রেখেছে। ভাইকে সাহায্য করতে যে তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে পারবে না। বোনদের মুখে এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল করিম। এই বোনদের জন্যই এতদিন সে নিজের স্ত্রী সন্তানদের কষ্ট দিয়েছে, তাদের অবহেলা করেছে। বাসায় ফিরে করিম কাতর স্বরে তার মাকে সব জানালে তার মাও বোনদের পক্ষ নিলেন। করিম তবু শেষ আশা হিসেবে মায়ের পায়ে পড়ল যে মায়ের গহনাগুলো যাতে বিক্রি করে, কিন্তু তার মাও মুখের উপর না করে দিল এই গহনার উপর নাকি তার বোনদের অধিকার আছে। বাধ্য হয়ে নিজের দোকান দুটো বিক্রি করে দেয় করিম। কিন্তু প্রায় 20 লাখ টাকা বাকি থাকে। এবার বাড়ি বিক্রি ছাড়া দ্বিতীয় উপায় নেই। কিন্তু বাড়ি বিক্রির কথা উঠতেই বোনেরা এসে হাজির নিজেদের ভাগ নিতে। মা বোনদের আচরণে তাচ্ছিল্য হাসে করিম। তাদেরকে তাদের অংশ দিয়ে নিজের অংশ বেঁচে দিল সে। তা দিয়ে বাকি টাকা শোধ করলো। এরপর ব্যাচেলর ম্যাচে নিজের জন্য একটা সিট নিল। মা তো এখন বোনদের বাড়ি, সেখানে তার জায়গা নেই। একদিন হুট করেই সে হার্ট অ্যাটাক করে। রুমমেটেরা তাকে হসপিটালে নিয়ে আসে। অতীত মনে করে করিম শেখের চোখের পানি এলো। নীলুফা বুঝলো। সাথে সাথে করিম শেখের জন্য কেবিন ভাড়া করলো। তারপর নিজের জমানো টাকা খরচ করে করিম শেখের চিকিৎসা করালো। কারণ সে ভালো মতোই জানে করিম শেখের মা বোনেরা তার চিকিৎসার পিছনে 1 টাকাও দিবে না। কিন্তু সে তো তার সন্তানদের বাবা হারা করতে চায় না। দূরে থাকুক, তবুও তার সন্তানদের পিতা বেঁচে থাকুক। আজ করিম শেখকে ডিসচার্জ করা হবে। নীলুফা করিম শেখকে বিদায় জানাতে এসেছেন, কিন্তু তার যাওয়ার আগ মুহূর্তে করিম শেখ নীলুফার হাত ধরে ফেলে চোখে চোখ রেখে বলে, আমাকে একটিবার সুযোগ দিবে নীলুফা? আমি যে একা, এতদিন ভালো সন্তান, ভালো ভাই হয়েছি, আজ থেকে কথা দিচ্ছি সবকিছু টান বাদ দিয়ে শুধু ভালো বাবা আর ভালো স্বামী হব। আমি আর পিছনে ফিরে তাকাবো না। নীলুফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর দিকে। 3 বছর পর আজ নিজেদের স্বপ্নের দোতলা বাসাটায় উঠবে নীলুফা। বাসাটার নাম করিম দিয়েছে নীলুফা ভিলা। নীলুফা মানা করেছিল, কিন্তু করিম শোনেনি। বাসাটা সে অবশ্য নীলুফার নামেই লিখে দিয়েছে। সেদিন হাসপাতালে নীলুফা করিমকে ফিরিয়ে দেয়নি, সুযোগ দিয়েছিল। তাকে নিয়ে নিজের বাবার বাসায় ফিরেছিল। নেহাল করিমকে একটা দোকানের কর্মচারী হিসেবে ঢুকিয়ে দেয়। ব্যবসায় যেহেতু করিমের হাত ভালো, তাই অল্প দিনেই সে মালিকের প্রিয় পাত্র হয়ে ওঠে। এরপর সে লোন নিয়ে নিজের একটা ছোট্ট হোটেল ব্যবসা দেয়, যা 1 বছরেই জনপ্রিয়তা লাভ করে। আজ করিম আবারও সফল ব্যবসায়ী। তবে এখন সে তার আয়ের পুরোটাই স্ত্রীর হাতে তুলে দেয়। সে তার কথা রেখেছে। অন্যদিকে নেহালের প্রতিও সে কৃতজ্ঞ, কারণ নেহাল তাকে এ যাত্রায় অনেক সাহায্য করেছে। বাড়ির মিলাদ শেষে সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন আগমন ঘটে 4টা অনাকাঙ্ক্ষিত অতিথির। করিম শেখে মা বোনেরা আহাজারি করতে করতে বাসায় ঢুকে পড়ে। করিমের মা মেয়েকে ভালোবাসা দেখিয়ে বলে, আব্বা, তোকে আমি জন্ম দিলাম, এত বড় করলাম, আজ তুই আমাকেই ভুলে গেলি, বাড়ি করলি, আমাকে জানালিও না বাপ। বিনু বলল, ভাইয়া, এতদিনেও কি বোনদের কথা মনে পড়েনি তোর? এদিকে নীলুফা ঘামছে। সে কি আবার নিজের সুখের সংসার হারাবে? তার ভাবনার মাঝে করিম শেখ বলে উঠল, নীলু, দেখো তো কে এসেছে। খাবার হাতে বিদায় করো তাড়াতাড়ি, বলেই সে চলে গেল। নীলুফাও সন্তুষ্টির হাসি হেসে 4 বোনের যাতে 4টি বিরিয়ানির প্যাকেট ধরিয়ে বলল, এবার আসতে পারেন। রোকেয়া বানু হেসে বলল, আমার ছেলের বাসা থেকে আমাকে যেতে বলছো, বেয়াদব মেয়ে। নীলুফাও হেসে উত্তর দিল, বাড়ির নাম মনে হয় দেখেননি, নীলুফা ভিলা, আর দলিলটাও আমার নামেই। এই সংসার আমার, এটা নীলুফার সংসার।
সমাপ্ত। নীলুফার সংসার। লেখা ইলোরা ফারদিন।